আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে আমায়, তেমন সাহস নেই আমার তোমাকে কিভাবে প্রস্তাব জানাই। আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে আমায়, তেমন সাহস নেই আমার। ও ও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে তুমি যদি ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার 90 থেকে 120 দিনের মতো সময় হাতে থাকবে এবং এই খুবই কম সময়ের মধ্যেই তোমাকে পড়াশোনা গোছালোভাবে শেষ করে তারপরে অ্যাডমিশন টেস্টটা দিতে হবে। এখন পরিবর্তিত প্রশ্ন প্যাটার্নে তুমি যদি খেয়াল করো, তোমাদের লিখিত পরীক্ষায় টোটাল 9 টাইপের প্রশ্ন প্যাটার্নে প্রশ্ন করা হয় এবং তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে জিকে অংশের মধ্যে ইতিহাস বেসড যে প্রশ্নগুলো আগে হইতো ওইগুলোকে একটু বাদ দিয়ে একটু কমপ্লেক্স টাইপের প্রশ্ন করা হচ্ছে। তো তোমার প্রশ্ন প্যাটার্নটা তুমি যদি বুঝতে চাও, আজকের এই পুরো ভিডিওটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাকে প্রথমে 40 মার্কের লিখিত প্রিপারেশনের জন্য টোটাল 9 টাইপসের বা 9 টাইপের তোমাদের মানে প্রশ্নের যে প্যাটার্ন সেটা সুন্দর করে তোমাকে আমি বুঝাই দিব। এরপরে সবচাইতে কমপ্লেক্স অংশ এখন হচ্ছে জিকের যে এমসিকিউ অংশে 30 মার্ক আছে, এই কমপ্লেক্স অংশটা কিভাবে কাজ করতেছে এই জিনিসগুলাই A to Z আমি তোমাদেরকে সুন্দর করে দেখায় দিব। তো তুমি যদি ঢাবি খ ইউনিটে ভর্তি পরীক্ষার্থী হও এবং এই বছর যদি ঢাবিকে টার্গেট করো তাহলে এই ভিডিওটা তুমি প্রথমেই শেয়ার করে তোমার প্রোফাইলে রাখতে পারো অথবা সেভ করে তুমি ভিডিওটা কন্টিনিউ করতে পারো। তো আসো আমরা প্রথমেই যদি একটু খেয়াল করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রশ্নের প্যাটার্ন 2024 এবং 25-এর বা 2024-25 এবং 25-26 এই লাস্ট 2 শিক্ষাবর্ষের আমরা যদি প্রশ্নগুলো একটু ঘাঁটি তাইলে আমরা দেখতে পাবো টোটাল এই জায়গাতে এই 9 টাইপের প্রশ্ন প্যাটার্নে প্রশ্ন করা হচ্ছে। মানে তোমার বাংলা লিখিত অংশের 20 মার্ক এবং ইংরেজি লিখিত অংশের 20 মার্ক, এই টোটাল 40 মার্কের জন্য টোটাল 9টা টাইপের প্রশ্ন করা হয়েছে এবং এগুলাকেই বারবার রিপিট করা হচ্ছে। তো আমি যদি তোমাকে প্রথমেই দেখায় দিই বাংলা 20 মার্কের যে প্রশ্ন প্যাটার্ন সেটাকে আসলে কিভাবে করা হচ্ছে, দেখো এইখানে টোটাল 5টা টাইপেই তোমার এই 5টার মধ্যে যে কোনো 3টা অথবা 4টা টাইপে তোমাদের এই 20 মার্কের প্রশ্নগুলো থাকে। তার মধ্যে সবচাইতে কমন এবং 100% থাকবে হচ্ছে অনুচ্ছেদ। এটা থেকে মানে একটা অনুচ্ছেদ দেওয়া হবে, এটা থেকে 5টা প্রশ্ন করা হবে। তো সেই 5টা প্রশ্নের বিভিন্ন ভেরিয়েশন থাকে। তারপরে এখানে দেখো সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটা আসে, এটাতে 5 মার্ক অথবা 10 মার্ক। যদি তোমার প্রশ্নের সংখ্যা বেশি করা হয় তাইলে 5, প্রশ্নের সংখ্যা কম করা হইলে 10, এভাবে থাকবে। এরপরে কি দেখো শব্দ, বানান, ভাষারীতি বা ভাষা শুদ্ধিকরণ, মানে এগুলো হচ্ছে তোমাদের গ্রামার বা বাংলা গ্রামার বা বাংলা ব্যাকরণ টেস্ট করে তোমাকে আর কি। তারপরে দেখো বাংলার মুখস্থ অংশের কিছু জিনিস দিয়ে তোমাকে বলে এগুলো থেকে তুমি বাক্য তৈরি করো অথবা এগুলোর অর্থ লিখে দাও। যেমন ধরো এখানে বাগধারা, প্রবাদ বাক্য, তারপরে হচ্ছে যে কোনো শব্দ দেয় এবং সেই শব্দগুলো থেকে তোমাকে বাক্য রচনা করতে হয়। এরপরে দেখো বাংলায় অনুবাদ, এটা আসলে লাস্ট 2024-25 শিক্ষাবর্ষে আসছে, এই গত অ্যাডমিশন টেস্টে এটা আসে নাই, 25-26-এ আসে নাই। সো মোটামুটি এই 5 টাইপের মধ্যে যে কোনো 3টা অথবা 4টা প্যাটার্নে তোমার 20 মার্কের প্রশ্ন করা হবে বা এই বছর তোমার প্রশ্ন আসবে। ওকে, এখন দেখো বাকি যে 20 মার্ক ইংরেজির থাকে এইটার জন্য তোমার টোটাল 4টা টাইপের প্রশ্ন আমরা লাস্ট কয়েক বছর ধরে বারবার দেখতেছি। 1 নম্বর হইল প্যারাগ্রাফ, এটা 100% প্রতি বছরই থাকে, তোমাদেরও থাকবে, এটাতে 10 মার্ক। এটা দিয়ে বেসিক্যালি তোমার ফ্রি হ্যান্ড রাইটিং টেস্ট করে, মানে তুমি হচ্ছে কত ভালো লিখতে পারো যে কোনো একটা টপিকের উপরে সেইটা তোমাকে টেস্ট করা হয়। এর পরবর্তীতে দেখো একটা প্রবাদ বাক্য, তো এই প্যারাগ্রাফ অথবা প্রবাদ বাক্য এগুলো দেওয়াই হয় তোমার আসলে ফ্রি হ্যান্ড রাইটিং বা তুমি কতটা বানায় লিখতে পারো বা কতটা ক্রিয়েটিভিটি দেখাইতে পারো সেই জায়গাগুলো চেক করার জন্য। এরপরে কি দেখো সেন্টেন্স মেকিং, মানে সেন্টেন্স মেকিং বলতে সিম্পল থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, হ্যাঁ। তারপরে অথবা তোমাকে দেওয়া হইতে পারে যে এটাকে ভয়েস চেঞ্জ করো বা এটাকে হচ্ছে ডিরেক্ট ইনডিরেক্ট করো বা এটাকে হচ্ছে ন্যারেশনের চেঞ্জ দেখাও। তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু গ্রামার টেস্টের জন্য 5 মার্ক তোমার লিখিততেও থাকে। এরপরে কি দেখো এই যে গ্রামার টেস্টের মধ্যে আরও কিছু টপিক আছে, যেমন দেখো এখানে হচ্ছে এই যে যেটা বললাম ভয়েস, ন্যারেশন, তারপরে সেন্টেন্স ট্রান্সফরমেশন, এইগুলা থেকে। আরেকটা দেখো এই যে এইটা যেটা 3 নম্বরটা ছিল, এটা হচ্ছে মানে যে কোনো ওয়ার্ড দেওয়া থাকে তোমার 4টা বা 5টা, এই 5টা ওয়ার্ডের মধ্যে তোমার সেগুলোকে বাক্যে পরিণত করতে হয়, হ্যাঁ। সো এটাই ছিল হচ্ছে 3 নম্বরে, আর 4 নম্বরে ছিল ওই গ্রামার টেস্টটা যেটা আগে বলছি। সো এইভাবে টোটাল তোমার 20 মার্ক এবং ইংরেজির 20 মার্ক এবং বাংলার 20 মার্ক 40 মার্কের প্রিপারেশন করতে হয় বা প্রিপারেশন নিতে হয়। এখন দেখো এই যে এইগুলোর জন্য টোটাল হচ্ছে এইখানে যে 9টা চ্যাপ্টার আছে, এই 9টা চ্যাপ্টারের উপরে মানে আমাদের যদি তুমি আমাদের এই নির্ভর.net এই ওয়েবসাইটের মধ্যে
যে কোনো একটা প্যাকেজ কিনে এই স্টাডির মধ্যে আসো, তাহলে দেখতে পাবা এই যে 1 নম্বরে দেখো তোমাকে যদি আমি অনুচ্ছেদগুলো দেখাই, যে অনুচ্ছেদ থেকে ক, খ, গ, ঘ, উম, এই 5টা প্রশ্ন এইভাবে আসতেছে। তারপরে যদি ইংরেজির কোনো একটা দেখাই যে প্যারাগ্রাফ, হ্যাঁ ঢাবিতে কি প্যারাগ্রাফ আসছে লাস্ট ইয়ারে, সো এই টাইপের জিনিসগুলা তোমার হচ্ছে এখানের মধ্যে সবগুলা দেখা যায় বা সবগুলা এভাবে সুন্দর করে গোছালো আছে। তো এই যে জিনিসটা, এটা পুরোপুরি আমি তোমাদের একটা ফ্রি ক্লাসের মধ্যে, বা এটা একটা 9টা অধ্যায় আমি তোমাদের রিটেন পার্টের 40 মার্কের জন্য 9টা অধ্যায় 9টা লেকচারে ভাগ করব। এই 9টা লেকচারে তুমি যদি ফ্রি সেশনে যুক্ত হইতে চাও, তাহলে এই ভিডিওর বা এই কমেন্টের ফার্স্ট কমেন্টটা চেক করবা, ওইটাতে দেখবা আমরা তোমাকে একটা গ্রুপের লিঙ্ক দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপের, ওইটাতে তুমি জয়েন হয়ে যাবা। জয়েন হইলেই তোমাদেরকে আমরা এই ফ্রি লিখিতর যে 40 মার্কের প্রিপারেশনের জন্য যে প্রিপারেশন লাগে, ওইটা ফুল তোমাকে লাইভ ক্লাসের মাধ্যমেই আমরা সুন্দর করে করায় দিব। তো ওইটার জন্য তোমাকে কোনো পে করতে হবে না। ডিটেলস এই ভিডিওর কমেন্টে অথবা ডেসক্রিপশনে তুমি দেখো। ওকে, এটা গেল হচ্ছে তোমাদের কি লিখিত অংশের 40 মার্কের প্রিপারেশন। এখন তুমি দেখো, তোমাকে যদি আমি একটু দেখাই যে তোমাদের এমসিকিউ এর প্রশ্নগুলা কিভাবে আসে। হ্যাঁ, বিগত সালের যদি আমি এমসিকিউ এর 2025-26 অর্থাৎ লাস্ট যে অ্যাডমিশন টেস্টটা হয়েছে তোমার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি যদি একটু দেখাই, এইটা দেখো তোমার 60 মার্কের এইখানে এমসিকিউ কীভাবে ডিস্ট্রিবিউট করা থাকে মার্কটা। বাংলায় 15, ইংরেজিতে 15 এবং জিকে অংশে 30, এই টোটাল 60 নম্বর। এখন দেখো এই যে জিকের যে 30, কেন আমি বললাম যে এটা একটু চেঞ্জ হয়ে গেছে বা এটা একটু টেকনিক্যাল, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসে। আমি যদি দেখাই, প্রথমেই তোমাকে যদি জিকে অংশটা দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা জিকের এই 30 মার্ক কেন আসলে অনেক বেশি কঠিন হচ্ছে এখন লাস্ট কয়েক বছরে। 1 নম্বর দেখো তোমাদের এইখানে প্রশ্ন আসছে কোন কোন জায়গা থেকে। দেখো বাংলাদেশ জিকে, আন্তর্জাতিক জিকে এবং ভৌগোলিক জিকে, এই 3 টাইপের জিকে থেকে তোমাদের প্রশ্ন করা হয়। তুমি যদি 1 নম্বরটা খেয়াল করো, বাংলাদেশের সাম্প্রতিক এবং মেগা সংস্কার বা বিভিন্ন যে মানে আইনি যে চেঞ্জেসগুলো করা হয়েছিল জুলাই আন্দোলনের পরে, সেইগুলো থেকে 5টা প্রশ্ন করা হয়েছে। এইখানে দেখো সবগুলো দেওয়া আছে। তারপরে কি দেখো এইখানে আন্তর্জাতিক ইতিহাস, রাজনীতি, সাম্প্রতিক সংকট, যুদ্ধ, পরিবেশ ইস্যু, সংগঠন এবং সংস্থা, মোটামুটি আন্তর্জাতিকের খুবই কঠিন যে টপিকগুলো, সেইগুলো থেকেও 5টা প্রশ্ন তোমার করা হয়েছিল। এরপরে কি দেখো অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি, শিল্প বাণিজ্য, ব্যবসা, হ্যাঁ জাতীয় অর্জন, এই টাইপেরগুলো থেকে 4টা প্রশ্ন তোমার করা হয়েছিল। ঠিক আছে, তারপরে যদি তুমি দেখো এইখান থেকে বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ, দেখো এখানে বাংলাদেশের ইতিহাস বলতে 52 এবং 71 এই দুইটাকে শুধু বোঝানো হয়েছে। কিন্তু এইখানে আগে যেমন হচ্ছে মৌর্যগুপ্ত, গৌড়পাল, সেন তুর্কি, অর্থাৎ মুঘল সাম্রাজ্য, বিভিন্ন টাইপের যে শাসনামলগুলো ছিল কঠিন অংশ, সেইগুলা থেকে কিন্তু এখন খুবই কম প্রশ্ন হয় বা ওগুলা থেকে প্রশ্ন হয় না। তো এই জন্য দেখো এখনকার প্রশ্নের প্যাটার্নটা বা চেঞ্জেসটা কোন জায়গায়, এবং ফোকাসগুলো দেখো তুমি একদম পিক যে টপিকগুলো আছে, যেগুলা মানে অর্থনীতি, শিল্প বাণিজ্য, সংবিধান, হ্যাঁ তারপরে আন্তর্জাতিক ইতিহাস, আন্তর্জাতিক ভূ রাজনীতি, এইগুলা থেকে কিন্তু এখন প্রশ্ন করা হচ্ছে। তারপরে তুমি যদি দেখো এখানে সাম্প্রতিক যে বিষয়, এগুলা থেকে প্রতি বছরই 3-4টা প্রশ্ন থাকে, এবারও এগুলা থেকে প্রশ্ন আছে। এরপরে কি দেখো বিভিন্ন পুরস্কার, কোনো ব্যক্তিত্ব বা সাহিত্যিক তারা কি কি কাজ করছে রানিং সময়ে, সেইগুলা থেকে এইখান থেকে 3টা প্রশ্ন করা হয়েছে। এইভাবে তোমার প্রশ্নগুলো। তারপরে আইকিউ বা মানসিক দক্ষতা, এগুলা বেসিক্যালি তোমাদের ম্যাথ টাইপের না, বাট বর্ণের, হ্যাঁ তারপরে হচ্ছে কোনো একটা সেন্স তোমার ওই সময় কাজ করে কিনা, এগুলোর জন্য 2-1টা টেস্ট করা হয়, এগুলো কঠিন বিষয় না। সো এইভাবে তোমার দেখো 30টা প্রশ্ন আসছে। ওকে, তাইলে তোমাকে বুঝতে হবে কোন জায়গাগুলো তোমাকে খুব ভালো করে পড়তে হবে। তুমি যদি একটা জিনিস এইখানে আরও একটা খেয়াল করো, দেখবা বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশ থেকে কিন্তু মেজর টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়েছে। আন্তর্জাতিকের সাম্প্রতিক, তারপরে হচ্ছে পরিবেশ ইস্যু, তারপরে বিভিন্ন যুদ্ধ, সংকট, হ্যাঁ এই টাইপের যে জিনিসগুলো আছে, এইগুলো থেকে কিন্তু বেশিরভাগ সংস্থা, সংগঠন, এইগুলো থেকে বেশি প্রশ্ন করা হচ্ছে। এবং সাম্প্রতিকের ইন্টারন্যাশনাল থেকেও কিন্তু আরও 2-4টা প্রশ্ন করা হয়েছে। তার মানে তুমি যদি খেয়াল করো এই 30টা প্রশ্নের মধ্যে দেখবা এই যে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক জিকে থেকে পিক টপিক বা মেইন টপিক প্লাস হচ্ছে সাম্প্রতিক টপিক, এগুলো মেলায় 8 থেকে 9টা প্রশ্ন করা হয়েছে। বাংলাদেশেরও সেমভাবে বাংলাদেশের ইতিহাস, তারপরে মুক্তিযুদ্ধ, তারপরে হচ্ছে অর্থনৈতিক বিষয়, সাংবিধানিক বিষয়, শিল্পর বিভিন্ন বিষয়, এইগুলা রিলেটেড এবং বিভিন্ন জাতীয় বিষয়গুলি থেকে 10 থেকে 12টার মতো প্রশ্ন করা হয়েছে। তার মানে মেইন যে এইখান থেকে 20 থেকে 22টা প্রশ্ন এই 2টা মেজর টপিক থেকে করা হচ্ছে। এরপরে ভৌগোলিক জিকে আরও নানান টাইপের সাম্প্রতিক রিলেটেড, হ্যাঁ এআই রিলেটেড যে বিষয়গুলো এখন আসতেছে, তথ্য প্রযুক্তি, এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু করা হয়। তো এই জন্য তোমাকে আমি বললাম যে জিকে অংশটা আগের মতো করে পড়লে আসলে তুমি ভালো করতে পারবে না, এই জন্য তোমাকে প্রশ্নটা বুঝতে হবে। ওকে, তাইলে এটা গেল হচ্ছে জিকে অংশের বিষয়। এখন দেখো তোমাকে যদি ইংরেজি অংশ দেখাই, দেখো ইংরেজি অংশ
কারো যদি মেমোরাইজিং পার্ট অনেক ভালো থাকে, মেমোরাইজিংয়ের মধ্যে কী কী থাকে, ভোকাবুলারি থাকে, ইডিএম ফ্রেসেস থাকে, প্রিপোজিশন থাকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকে, গ্রুপ ভার্ব থাকে, স্পেলিং থাকে, এই টাইপের যে টপিকগুলো আছে এই টপিকগুলোতে যারা ভালো তারা কিন্তু এই মুখস্থ অংশ অনেক বেশি ভালো করতে পারে। তারপরে তোমাদের এইখান থেকে বেসিক যে গ্রামার যেগুলো আছে এইচএসসির ওই টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়। দেখো এইখান থেকে কন্ডিশনাল সেন্টেন্স, তারপরে এই যে দেখো এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেগুলো তোমরা এইচএসসিতে পড়ছো ওইগুলো থেকেই করা হয়েছে। আর ইংরেজি থেকে লিটারেরি টার্ম। আবার এইখানে আরেকটা বিষয় একটু যদি তুমি খেয়াল করো দেখবা তোমাদের যে আগে ইংরেজি প্রথম পত্র থেকে অনেক বেশি প্রশ্ন করা হইতো সেটা কিন্তু আর আগে এখন কিন্তু আর হচ্ছে না। সেই জন্য ইংরেজিতেও কী কী চেঞ্জ আসছে তুমি যদি প্রশ্নের অ্যানালাইসিস না দেখো তাহলে কিন্তু বুঝবা না, ঠিক আছে। তুমি যদি এখন বাংলাতে দেখো, বাংলাতে মোটামুটি সব জায়গা থেকে মিক্স করা হয়। বাংলা সাহিত্য, বাংলা প্রথম পত্র তোমাদের যে এইচএসসি এর বই আছে, বাংলা সাহিত্য বলতে বিভিন্ন যুগ আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এই যুগের বিভিন্ন বিষয়। আর বাংলা ব্যাকরণ যে 9-10 যে বোর্ড বইটা আছে এইগুলোর সাপেক্ষে দেখো তুমি যদি টপিক দেখো বাংলা প্রথম পত্র, শব্দের উৎস বা বাংলা মুখস্থ অংশ যেগুলো আছে, মুখস্থ অংশের মধ্যে এক কথায় প্রকাশ আছে, বাগধারা আছে, শব্দার্থ আছে, তো সেই টপিকগুলো থেকে দেখো এই যে এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, হ্যাঁ, তারপরে এই যে এগুলা বেসিক তথ্য, আবিধানিক ক্রম, তো এইগুলা থেকে 15টার মতো প্রশ্ন করা হয়েছে। তারপরে কবি পরিচিতি, উপসর্গ, এই টাইপের জিনিসগুলো থেকে প্রশ্ন করা হয়েছে। তার মানে তুমি যদি প্রশ্নগুলো খুবই ভালো করে বোঝো তাইলে তোমার মানে চান্স আছে অনেক ভালো করার, বা তুমি অ্যাকচুয়ালি খুব ভালো একটা প্রিপারেশন নেওয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে তুমি মানে প্রিপারেশন যখন নিবা, হ্যাঁ, তখন তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো কি সব প্রিপারেশন আলাদা আলাদা করে নিতে যাবে না। ধরো লিখিতর প্রিপারেশন আলাদা নিলা, এমসিকিউ এর প্রিপারেশন আলাদা নিলা, এমন না। দেখবা লিখিত এবং এমসিকিউ পড়ার সময় দেখো এই যে 9টা আমি টপিক বললাম, এই 9টা টপিকের মধ্যে তুমি যদি গ্রামার অনেক ভালো পারো এবং তুমি যদি ওয়ার্ড মিনিং ভালো পারো তুমি কিন্তু প্যারাগ্রাফ লিখতে পারবা ইংরেজির মধ্যে। তারপরে তুমি যদি বাংলার মধ্যে দেখো ওইখানে কিছু মানে ভাষাগত বিষয় আছে, যেমন হচ্ছে বানান, শব্দার্থ, তারপরে হচ্ছে বাক্য তৈরি, এগুলো তুমি কখন পারবা? যখন ব্যাকরণ ভালো পারবা। সো তোমার একটা এমসিকিউ এর যদি খুব ভালো সলিড প্রিপারেশন হয়, সলিড যদি একটা বেস তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু রিটেনের জন্য অনেক বেশি টেন্সড হইতে হবে না, বা তোমাকে হচ্ছে টেনশন করতে হবে না। মনে রাখবা প্রিপারেশন নেওয়ার সময় এমসিকিউ এবং রিটেন আলাদা কোনো প্রিপারেশন না, প্রিপারেশন একটাই যেটা 2টা কাভার করবে। এইভাবে তোমাকে সুন্দর করে প্রিপারেশন নিতে হবে। তো সবার জন্য বেস্ট অফ লাক। তোমরা যারা যারা চাও আমাদের প্রোগ্রামটাতে জয়েন হইতে পারো। আবার বলছি, এই ভিডিওর ডেসক্রিপশন অথবা কমেন্ট চেক করো, তাইলে এই ফ্রি প্রোগ্রামটার মাধ্যমে তুমি পুরো এই জার্নিটা কভার করতে পারবা। তো এটার জন্য তোমাদের আমাদের এই ফেসবুক পেজে অবশ্যই একটা লাইক দিতে হবে, দিয়ে তুমি হচ্ছে ওই বাকি শর্তগুলা যেটা নিচে আছে ওগুলা দেখলেই, মানে শর্ত আর তেমন কিছু নেই, জাস্ট তুমি জয়েন করে যাবা, ঠিক আছে। তো আমাদের সাথে পেজে যুক্ত থাকো এবং আমাদের সাথে তুমি পুরো এই জার্নির লিখিত 40 মার্কের ফ্রিতেই প্রিপারেশন কভার করো। বেস্ট অফ লাক।